দর্শক, এ পর্যায়ে আমরা এই বাজেট বিষয়ে একটু পর্যালোচনা শুনে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনিও নিশ্চয়ই আমাদের সঙ্গে বাজেট উপস্থাপন শুনছিলেন। শুরুতে আপনার প্রতিক্রিয়া একটু জেনে নিতে চাই আমরা। সেই সঙ্গে বাজেট দর্শন বলছে সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার। এই দর্শনের প্রতিফলন ঘটাতে কেমন বরাদ্দ প্রয়োজন, এটিও একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। একটি বিষয় আমরা দেখলাম যে এবছরের বাজেটে যে প্রস্তাবনা, সেখানে একটু ভিন্নতা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কিছুটা সংকোচনমূলক একটা বাজেট, সেটির একটা প্রস্তাবনা আমরা দেখলাম। সেটি সাম্প্রতিক সময় আমরা যেটি দেখতে পাচ্ছি যে মুদ্রানীতি কিছুটা সংকোচনমূলক, সেটার সাথেই সংশ্লেষ রেখে সংকোচনমূলক একটি বাজেটের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেটি অর্থ হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে নাগালে রাখা, সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বাজেটের এই সংকোচনমূলক বাজেটের প্রস্তাবনা। তো এক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখা দরকার যে আমরা যখন সার্বিকভাবে সমতার কথা, নির্ভর বাজেটের কথা যেটা বলা হচ্ছে, বৈষম্য বিরোধী বাজেট, সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, সেখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ব্যয়ের ক্ষেত্রে আসলে কোন কোন জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কি ধরনের ব্যয় করা হয়েছে এবং কর কাঠামোটি কীরকম, অর্থাৎ কর কাঠামোটি প্রগতিশীল কিনা, প্রত্যক্ষ করের উপরে করজাল বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে কিনা, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা, এই তিনটি জায়গাকে কেন্দ্র করে ব্যয়ের বরাদ্দটা কেমন, সেটি আসলে মূলত আমাদেরকে দেখাবে যে আসলে এই বাজেটের মধ্যে যে সার্বিক যে বাজেট, সেই বাজেটের দর্শনটা কি ধরনের। ম্যাম, মূল্যস্ফীতি তো এখনো সহনীয় পর্যায়ে আনা যায়নি। সরকারের প্রত্যাশা আগামী অর্থ বছরে এই হার 6.5% নামিয়ে আনবে। এক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমরা গত 4 মাস যাবৎ মোটামুটি দেখতে পাচ্ছি যে 10%-এর নিচে মূল্যস্ফীতি কমেছে, কিন্তু এখনও কিন্তু সেটি অনেক বেশি, অর্থাৎ 10%-এর নিচে এসে 9% মতো একটা মূল্যস্ফীতি দাঁড়িয়েছে। কিন্তু এটি কিছুটা স্বস্তিদায়ক, তবে এটার পরও যেটি বিষয় সেই 9% এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু উচ্চ মূল্যস্ফীতি। এক্ষেত্রে আমরা মূল্যস্ফীতিটাকে যখন আমরা নিয়ন্ত্রণ করবার কথা বলি, লাগামে আনার কথা বলি, তখন আসলে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি দুটোই একসাথে কাজ করা দরকার। মুদ্রানীতির দিকে যদি তাকায়, মুদ্রানীতি কিন্তু সংকোচনমূলক রয়েছে এবং এই সংকোচনমূলক মুদ্রানীতি যদি আরও সংকোচন করা হয়, তখন কিন্তু সেটা বিনিয়োগের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং মুদ্রানীতির দিক থেকে খুব বেশি কিছু আর করার আছে বলে আমার মনে হয় না, অল্প কিছু হয়তো করা যেতে পারে। তার মানে এখানে রাজস্ব নীতিতেও আমরা দেখলাম যে কিছুটা কাটছাট করা হয়েছে। বাজেটের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আসলে বাজার ব্যবস্থাপনার উপরে জোর দিতে হবে। বাজার ব্যবস্থাপনার উপরে জোর দিয়ে আমাদের বিভিন্ন কাজগুলো করার বিষয়ে আমরা কিছুটা সাফল্য পেলেও এখানে কিন্তু এখনও কিন্তু যেটি বারবারই আমরা বলছি যে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কথা যখন বলি, খাদ্য মূল্যস্ফীতিটা কিন্তু এখনও কিন্তু অনেক উচ্চ পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে 6%-এ মূল্যস্ফীতিটাকে নামিয়ে আনাটা অত্যন্ত জটিল বলে আমার মনে হয়, এবং সার্বিক যে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির কাঠামো, সেখানে যদি বাজার ব্যবস্থাপনায় একেবারে আমূল পরিবর্তন না আসে, তাহলে কিন্তু সেটাকে 6%-এ আনিয়ে আনা অনেক জটিল হবে। আচ্ছা, এ পর্যায়ে একটু আসতে চাই সামাজিক সুরক্ষা বেষ্টনী নিয়ে। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিদায়ী অর্থ বছরের চেয়ে নতুন বাজেটে বরাদ্দও বাড়ানো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এক্ষেত্রে একটু জানতে চাই যে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রকৃত সুবিধাভোগী যারা আছেন তাদেরকে খুঁজে বের করা। তার জন্য আসলে কি করণীয় হওয়া উচিত? এখানে একটা বিষয় আমি একটু বলতে চাই যে সামাজিক সুরক্ষার খাতের কথা যখন আমরা বলি, সেখানে কিন্তু আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে। সামাজিক সুরক্ষা খাতের মধ্যে কিন্তু পেনশন এবং সুদের যে বিষয়টি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ইনক্লুডেড থাকে। সুতরাং এখানে আমাদের দেখা দরকার হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের জন্য সুরক্ষা দেবার জন্য আসলে কত শতাংশ বরাদ্দ, অর্থাৎ পেনশন এবং সুদটিকে বাদ দিয়ে। সেদিক থেকে যদি তাকাই, সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটু হচ্ছে টার্গেটিংয়ের কথা এবং মিস টার্গেটিং যাতে না হয় সেই জায়গাটাতে দেখা, এবং সেই জায়গাগুলোতে আসলে আমাদের যে বেনিফিশিয়ারি ক্রাইটেরিয়া আমরা যেটাকে বলি, যে যে মানদণ্ডের মাধ্যমে একজন সুবিধাভোগী হবে কিনা সেটি দেখা। সেখানে ডিজিটালাইজেশন
থাকাটা খুবই জরুরি, কারণ ডিজিটালাইজেশন যদি হয় পুরো বিষয়টা, তাহলে কিন্তু এই বিষয়ে স্বচ্ছতাটা অনেকটাই আসে। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে একটু হালনাগাদ করা দরকার, কারণ কিছুদিন আগে আমি কাজ করতে যেয়ে দেখেছি যে এই জায়গাগুলোতে কিন্তু সুবিধাভোগীর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে হালনাগাদটা করা দরকার এবং বর্তমানের মূল্যস্ফীতি এবং সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে হালনাগাদ করা দরকার। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শহরের যারা দরিদ্র রয়েছেন, বিশেষ করে বস্তিবাসী যারা রয়েছেন, তাদেরকে ঘিরে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে কিন্তু খুব বেশি প্রকল্প আমরা দেখি না। সেই জায়গাগুলোতে আমরা আশা করব যে শহরের যে দরিদ্র মানুষ রয়েছেন তাদেরকে কেন্দ্র করে সামাজিক সুরক্ষা খাতে কিছু বরাদ্দ থাকবে, এবং সেখানে আমি মূলত বলবো যে বরাদ্দগুলো তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য যে বরাদ্দ, সেই জায়গাগুলোতে সামাজিক সুরক্ষা খাতে গুরুত্বটা দেওয়া হবে। আচ্ছা, কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি কথা বলছিলেন, একটু জানতে চাই বিনিয়োগ টানতে এবং এই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কোন কোন খাতে আসলে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন? আচ্ছা, কর্মসংস্থানের আমরা যদি সার্বিকভাবে বাজেটটা দেখি, তাহলে বাজেটের মধ্যে এখন পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া গেছে সেটা হচ্ছে সংকোচনমূলক বাজেট। যখন সেখানে আসলে একটা বড় চ্যালেঞ্জ এই জায়গায় যে মূল্যস্ফীতিটাকে যখন আমরা নাগালে রাখার কথা চেষ্টা করি, তখন কিন্তু সেখানে কর্মসংস্থান, প্রবৃদ্ধি এবং বিশেষ করে বিনিয়োগ, সেই জায়গাটা একটা চ্যালেঞ্জের জায়গায় পড়ে। এখানে আমি বলবো যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা রাখা এবং দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করা, এবং সেক্ষেত্রে মূলত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো রয়েছে সেগুলোতে প্রণোদনা এবং প্রণোদনা চেয়ে আমি বলবো যে আসলে নীতি সহায়তা বা নীতিগত সুবিধাগুলো, সেই জায়গাটাতে কিছু পরিবর্তন, এবং তার মাধ্যমে ক্ষুদ্র এবং কুটির শিল্প যেটি রয়েছে সেই জায়গাটাতে যদি আমরা একটু কর্মসংস্থানটা তৈরি করতে পারি, সেটা কিন্তু গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে এবং কর্মসংস্থানটা তৈরি করবে, এবং সেটা ক্ষুদ্র আকারে বিনিয়োগটা তৈরি করবে। আর বৃহৎ খাতে যদি বিনিয়োগের কথা আমি যদি বলি, তাহলে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, সেখানে হচ্ছে যে সার্বিক অবকাঠামোর যে বিষয়, সেই জায়গাটাতে এক ধরনের স্লতগতি যেটা রয়েছে, সেই জায়গাটা কস্ট অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি, সেই কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, এবং সেই জায়গাটাতে অবকাঠামোর যে একটা জায়গা আছে সেটি, এবং এর পাশাপাশি আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেই জায়গাটাতে দ্রুত গতিটা আনতে হবে, ওয়ান স্টপ সার্ভিস আনা দরকার, এবং এই জায়গাগুলোতে বিশেষায়িত অঞ্চলগুলোকে কেন্দ্র করে দ্রুত গতিতে যাতে সেবাটা দেওয়া যায় সেই জায়গাটাতে চেষ্টা করা দরকার, এবং তাহলে কিন্তু দেশি এবং বিদেশি বিনিয়োগকে সেভাবে আনা সম্ভব। তবে এই জায়গাগুলো যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সার্বিকভাবে যে জায়গাগুলো দরকার রয়েছে, যে কি পুরো প্রক্রিয়াগুলোর মধ্যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা যাতে আস্থা পান এবং তাদের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেগুলো, অর্থাৎ অবকাঠামোগত সুবিধা বা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন নেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা যত দ্রুততার সাথে করতে পারবো, যত এফিশিয়েন্টলি করতে পারবো, তত কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা কিছুটা আমরা ইতিবাচক অবস্থা দেখতে পাবো। আপনি যেমনটি বলছিলেন যে কৃষি খাত তো দেশের অর্থনীতির প্রাণ এবং সবসময় মোট বাজেটের 5% নিচে এর বরাদ্দ থাকে, কিন্তু জিডিপিতে আমরা যেটি জানি যে কৃষির অবদান 12%। বাজেটে আনুপাতিক বরাদ্দ দেওয়ার চ্যালেঞ্জগুলো নিয়ে একটু আপনি বলছিলেন, বিস্তারিত একটু শুনতে চাই। একই সঙ্গে শুনতে চাই স্থানীয় শিল্প সুরক্ষায় বাজেটে কী ধরনের পদক্ষেপ আশা করছেন? স্থানীয় শিল্প এবং কৃষিকে যদি আমি এক করে দেখি, আমার মনে হয় যে কৃষির ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের দরকার চিন্তা করা। কৃষি, শিল্প এবং কর্মসংস্থানমুখী কৃষির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ বিভিন্ন এলাকা ভিত্তিক কৃষি ভিত্তিক যে ছোট ছোট শিল্প বা মাঝারি আকারের শিল্প, সেগুলোকে কেন্দ্র করে কর্মসংস্থান তৈরি, এবং সেগুলোকে কেন্দ্র করে শিল্পটাকে, স্থানীয় শিল্পটাকে আমরা যদি চাঙ্গা করার চেষ্টা করি, এবং সেই দিকটাতে যদি বিনিয়োগ এবং সেই দিকে যদি বিভিন্ন সুবিধাগুলো দেওয়া হয়, এবং এর পাশাপাশি এই যে স্থানীয় অঞ্চলে যে শিল্পগুলো, সেগুলোর সাথে কেন্দ্রের যে শিল্প কাঠামোটা আছে, সেটা যে সংশ্লেষ, সেটা যে মার্কেট অ্যাক্সেসটা, সেটাকে নিশ্চিত করতে হবে। আর কৃষির ক্ষেত্রে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্টোরেজ ক্যাপাসিটি, বিভিন্ন ধরনের বীজের সুবিধা, প্রশিক্ষণের বিষয়গুলো, সেই জায়গাগুলোতে কিন্তু একটা গুরুত্ব দেওয়া দরকার, এবং সেই জায়গাগুলোকে কেন্দ্র করে এবং কৃষিতে বিনিয়োগ এবং কৃষিতে যাতে উদ্যোক্তারা আরও বেশি আসেন, এবং কৃষিভিত্তিক যে শিল্পগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যাতে কর্মসংস্থানের তৈরি করার মাধ্যমে যাতে গ্রামীণ পর্যায়ে দারিদ্র্য দূরীকরণটা করা যায়, সেদিকে আসলে লক্ষ্য রাখা দরকার।
বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রবাসীরা উপেক্ষিত থাকেন। এই যে বিপুল জনগোষ্ঠী, এর জন্য আসলে কেমন বরাদ্দ থাকা প্রয়োজন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা যদি ঐতিহাসিকভাবে বাজেটে বরাদ্দ দেখি, বিশেষ করে সার্বিকভাবে যদি আমরা দেখি যে উন্নয়ন বাজেটে বরাদ্দ, তাহলে আমরা কিন্তু দেখব যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরাদ্দটা কিন্তু খুবই অপ্রতুল। এবং কিন্তু আমরা জানি যে প্রবাসীরা আসলে আমাদের প্রবাসীদের যে আয় সেটা কিন্তু আমার অর্থনীতির একটা বড় স্তম্ভ। তো তার মানে এই জায়গাটাতে একটি বিষয় হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে সক্ষমতা বাড়ানো, সেক্ষেত্রে আরও বরাদ্দ দেওয়া এবং প্রয়োজনীয় যে বিষয়গুলো, অর্থাৎ প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে আমি বলবো যে বিশেষভাবে বরাদ্দ এবং দক্ষতাটা বাড়ানো দরকার হচ্ছে যে বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণগুলো দেওয়ার মাধ্যমে আমাদের প্রবাসীদেরকে কিছু সহায়তা দেওয়া, যাতে করে এই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে প্রবাসীরা তারা দেশের বাইরে যেয়ে তারা এক ধরনের সম্মানজনক বিভিন্ন কাজে নিয়োজিত হতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প থাকা প্রয়োজন, যেই প্রকল্পের মাধ্যমে আসলে প্রবাসীদের দেশ থেকে যাওয়ার সময় যে ধরনের সহায়তা দরকার, এবং এর পাশাপাশি বৈদেশিক যে সহায়তা, বৈদেশিক জায়গায় যখন যাবে, বিদেশে যখন যাবে, সেখানে তাদের যে সহায়তাটা দরকার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেশগুলোর মধ্যে কিন্তু কূটনৈতিক সম্পর্কর জোরদার করাটা যেমন জরুরি, এবং সেই জায়গাটায় অর্থাৎ আমরা যে দেশগুলোর কথা বলছি সেই দেশগুলোতে আসলে যে বিভিন্ন অফিসগুলো রয়েছে, অ্যাটাচিরা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন দূতাবাসগুলোতে, তাদের একটা সহায়তা দরকার, এবং যাতে করে প্রবাসীরা সেই জায়গায় যে তারা বিভিন্ন ধরনের সাপোর্টটা যাতে পান। এবং এর সাথে যেটা জরুরি সেটা হচ্ছে যে যখন আমরা প্রশিক্ষণের কথা বললাম, সেই প্রশিক্ষণটার ক্ষেত্রে প্রশিক্ষণটা যেন আধুনিক হয় এবং বিদেশের বাজারে যে তিনি যেন তার যে দক্ষতাটা দেশে অর্জন করতে পেরেছেন সেটি যেন রেপ্লিকেট করতে পারেন এবং সেটি যেন ট্রান্সফারেবল হয়, সেই জায়গাটা দেখার দরকার। অর্থাৎ এর মাধ্যমে আরেকটা বিষয় যেটা দরকার সেটা হচ্ছে যে প্রবাসী শ্রমিকদেরকে চিন্তা করে নতুন নতুন যে জায়গা, নতুন যেমন শ্রম বাজার রয়েছে, সেই তার পাশাপাশি নতুন বিভিন্ন খাত, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে বিনিয়োগ করা এবং সেই জায়গাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন নীতি নির্দেশনা এবং বরাদ্দটা থাকা দরকার, যাতে করে নতুন বাজার এবং নতুন ধরনের শ্রমের যে চাহিদা তৈরি হচ্ছে বিদেশের বিভিন্ন জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে যাতে বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে। ডক্টর সাইমা হক বিদিশা, সবশেষে আপনার কাছে আমরা যেটি শুনতে চাই আপনার কাছ থেকে, যে এই পুরো বাজেটটি নিয়ে আপনার যে সার্বিক মূল্যায়ন সেটি একটু বলবেন। আমরা এখনো বাজেট আমরা শুনছি, সুতরাং এখনো হয়তো ঠিক সময় আসেনি, তবে কয়েকটা বিষয় যদি খুব দ্রুত বলি তাহলে সার্বিকভাবে একটি বিষয় হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটা সংকোচনমূলক বাজেটের আকার দেখে আমরা বুঝতে পারছি। তবে এক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ একটি সেটি হচ্ছে যেখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে তাহলে আমাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ, সেটার জন্য আসলে প্রয়োজনীয় প্রণোদনা রয়েছে কিনা, প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং নীতি সহায়তা রয়েছে কিনা, এবং এর পাশাপাশি আমাদের যেটি গুরুত্বপূর্ণ ব্যয়ের জায়গাটায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, এই তিনটি জায়গায় যে ব্যয়, এবং বিশেষ করে এই তিনটি জায়গার কোর যে জায়গাগুলো রয়েছে, যেমন আমি বললাম যে সামাজিক সুরক্ষায় আসলে মূল যে জায়গাটা তৃণমূলের মানুষের জন্য, সেই জায়গাটায় বরাদ্দটা রয়েছে কিনা, এবং প্রত্যক্ষ করের ক্ষেত্রে প্রগতিশীল কর কাঠামোটা রয়েছে কিনা, এবং সেটির মাধ্যমে সেটি হচ্ছে করের জালটাকে বাড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা করা হয়েছে কিনা, এবং এই জায়গাগুলো যদি আমরা দেখতে পাই সেটি আমাদের আছে কিনা, সেটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা আশা করছি যে এই বাজেটে আমরা এই সমস্ত বিষয়ে কিছু দিক নির্দেশনা পাবো। ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।